সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আজ থেকে ধানমন্ডি 32 ও জেলা উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার। ঘুরে যাচ্ছে রাজনীতির মোড়। জানাবো, আমার মা গত এক দশকেরও বেশি সময় ধরে আমাকে নির্বাচনে দাঁড়াতে বলছে, এমপি হতে এবং দায়িত্ব নেওয়ার চাপ দিচ্ছিলেন, বললেন সজীব ওয়াজেদ জয়। রাজনীতি নতুন সমীকরণ, নিষিদ্ধ আওয়ামী লীগ, আন্তর্জাতিক চাপ ও বিএনপির কৌশলী দাবার চাল। এদিকে চাঞ্চল্যকর তথ্য, গণভোটের নামে প্রহসন, ফলাফলের ভয়ঙ্কর গড়মিল, ফেঁসে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইউনূস। জানাবো, ভোটের হার নিয়ে জালিয়াতি বা ইঞ্জিনিয়ারিং করে লাভ নেই, বাস্তবে 40% মানুষ ভোট দিতে আসেনি। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, ভোট নেই তবুও ভোট পূর্ণ, মানুষ নেই তবুও ফলাফল প্রস্তুত, এটা অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজ থেকে ধানমন্ডি 32 ও জেলা উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের আজ থেকে ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, আজ থেকে এই নির্দেশনা কার্যকর বলা হয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় 3টি সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, আজ থেকে ধানমন্ডি 32 নম্বরে যেতে হবে। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে সব নেতাকর্মীকে নিজ নিজ দলীয় কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় জোর দিয়ে বলা হয়েছে, দলীয় কার্যালয়গুলোতে যদি ভাঙা বা পোড়া অবস্থায় থাকে তবুও সেখানে যেতে হবে এবং অবস্থান নিতে হবে। আজ থেকেই এই কার্যক্রম শুরু করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। চাইলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতাম, ক্ষমতার লোভ নেই, বলেন সজীব ওয়াজেদ জয়। পারিবারিক রাজনীতি বা ডাইনেস্টিক পলিটিক্স নিয়ে সমালোচনার জবাবে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি চাইলে অনেক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গত কয়েক দশকের বেশি সময় ধরে নির্বাচনে অংশ নিতে এবং এমপি হওয়ার জন্য তাগাদা দিচ্ছিলেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, 1971 সালে বাংলাদেশের জন্মের পর থেকে চলা পারিবারিক রাজনৈতিক সমালোচনা করেই অনেকেই একে বিদায় জানানোর সময় এসেছে বলে মনে করছেন কিনা। এর জবাবে সজীব ওয়াজেদ জয় পাল্টা প্রশ্ন রেখে বলেন, এটা কি পারিবারিক রাজনীতির কারণ আমরা এতে থাকতে চাই, নাকি তৃণমূল নেতাকর্মীরা দলীয় কাউন্সিলর আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন বলে সেটাই আসল প্রশ্ন। তিনি আরো বলেন, আমি যদি চাইতাম তবে অনেক আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতাম। আমার মা গত এক দশকেরও বেশি সময় ধরে আমাকে নির্বাচনে দাঁড়াতে, এমপি হতে বা দায়িত্ব নিতে চাপ দিচ্ছিলেন। তখন কেন আগ্রহ দেখায়নি বা প্রধানমন্ত্রী হয়নি? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জয় বলেন, জীবনের এমন মানুষ আছে যারা নিজেদের যা আছে তাই নিয়েই সুখী। সবাই ক্ষমতা বা অর্থকে অবিরাম লক্ষ্য হিসেবে দেখে না, নিজের অবস্থান পরিষ্কার করে। তিনি বলেন, ক্ষমতা বা টাকার প্রতি আমার কখনোই কোনো লোভ ছিল না, আমি কেবল স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেই খুশি। গণতন্ত্রের নতুন সমীকরণ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির কৌশলী দাবার চাল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ক্ষমতার পালাবদল কখনোই মসৃণ হয়নি, তবে এবারের প্রেক্ষাপটে অভূতপূর্ব। একটি ল্যান্ডস্লাইড বিজয়ের পর নবনির্বাচিত সংসদ যখন শপথের অপেক্ষায়, তখন জাতির সামনে সবচেয়ে বড় প্রশ্নটি আর কে সরকার গঠন করবে তা নয়, বরং প্রশ্নটি দাঁড়িয়েছে বিরোধী দল কে থাকবে। আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং দলটির শীর্ষ নেতৃত্বে অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে একটি জটিল সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে। এটি কেবল একটি আইনি বা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক মানদণ্ড, ভারতের ভূরাজনৈতিক স্বার্থ এবং বিএনপির দীর্ঘমেয়াদী টিকে থাকার কৌশল। আন্তর্জাতিক চাপ, গণতন্ত্রের চেক অ্যান্ড ব্যালেন্স। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বিদেশ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আইনি প্রক্রিয়ায় কথা বলেন, তখন তিনি মূলত পশ্চিমা বিশ্বের উদ্যোগের জায়গাটিকেই অ্যাড্রেস করতে চান। ফলে বিএনপির অনুধাবন করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখলে আন্তর্জাতিক মহলে তাদের সরকার হাইব্রিড রেজিম বা একদলীয় শাসন হিসেবে চিহ্নিত করার ঝুঁকি তৈরি হবে। আইনি গোলকধাঁধা ও বিএনপির সেফ এক্সিট। গণভোটের নামে প্রহসন, ফলাফল ভয়ঙ্কর গলমিল। বাংলাদেশের উৎসবমুখর পরিবেশে ভোটের দাবি করা হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত জুলাই সনদ বা সংবিধান সংস্কারে গণভোট ফলাফল নিয়ে চরম উত্তেজনা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলের একাধিক আসনে অবিশ্বাস্য ও গাণিতিকভাবে অসম্ভব সংখ্যাগত অসঙ্গতি পাওয়া গেছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গণভোটের ফলাফলের সবচেয়ে বিস্ময়কর চিত্র ফুটে এসেছে নেত্রকোনা 3 আসনে। তথ্য অনুযায়ী এই আসনে
মোট ভোটার সংখ্যা 4,20,686 জন। অথচ নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত ফলাফল দেখানো হচ্ছে কেবল হ্যাঁ ভোটেই পড়েছে 5,02,438টি, অর্থাৎ মোট ভোটারের চেয়েও 81,000 মানুষ বেশি হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন। এর মধ্যে না ভোটের সংখ্যা 1,36,005টি। যোগ করলে মোট কাস্ট হওয়া ভোট দাঁড়ায় 6,38,483টি, যা নিবন্ধিত ভোটারের তুলনায় 2,18,000-এরও বেশি। ডক্টর ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে বিচার করতে হবে বললেন মহসিন রশিদ। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারকে উপদেষ্টাদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি অভিযোগ করেন ডক্টর ইউনূস ও তার সহযোগীরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে সদ্য সমাপ্ত নির্বাচন 40%-এরও বেশি ভোট পড়েনি দাবি করে তিনি বলেন 60% ভোট পড়া যে হিসাব দেখানো হচ্ছে তা সঠিক নয়। সম্প্রতি মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত নির্বাচন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার প্রসঙ্গে মহসিন রশিদ বলেন এই লোকগুলি যেন বাংলাদেশের বাইরে কোনোভাবেই যেতে না পারে। ইউনূস, আসিফ নজরুল দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত হতে হবে এবং স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করতে হবে। তবে নির্বাচনে বিএনপি 2/3 আসন জয়লাভকে স্বাগত জানান তিনি বলেন বিএনপি এত বড় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার তাদের কাঁধে দায়িত্ব অনেক বেড়ে গেল। বিশেষ করে ধ্বংসপ্রায় অর্থনীতি, ব্যাংকিং খাত ও শেয়ার বাজার ঠিক না করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানো এখন বড় চ্যালেঞ্জ। ভোটার নেই তবুও ভোট পূর্ণ, মানুষ নেই তবুও ফলাফল প্রস্তুত, এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। কুড়িগ্রাম 1 আসনে কেন্দ্র নম্বর 171টি, মোট ভোট 2172, ভোটার কাস্ট 2172, অর্থাৎ 100% ভোট কাস্ট। একটি ভোটও বাদ যায়নি, একটি মানুষও অনুপস্থিত ছিল না। এটি নির্বাচন নয়, এটি নির্লজ্জ ইতিহাস। এই তথ্যই প্রমাণ করে তথাকথিত নির্বাচন কতটা সাধারণ এবং প্রহসনমূলক। যেখানে মানুষ ভোট দিতে যায়নি সেখানে কাগজে কলমে শতভাগ ভোট দেখানো হয়েছে। কোথাও ভোটারের চেয়ে বেশি ব্যালট, আবার কোথাও ভোটের হার মোট ভোটার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এগুলো কোনো ভুল নয়, এগুলো পরিকল্পিত ফলাফল। ভোটবিহীন নির্বাচনকে বৈধতা দিতে গিয়ে সংখ্যার মধ্যেই ধরা পড়ছে কারচুপি। মোহাম্মদ ইউনূসের সেট করা এই নির্বাচন বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যতই ফলাফল পাল্টানো হোক, যতই কাগজে কলমে অঙ্ক কষা হোক, মানুষের বর্জন আড়াল করা যাবে না। বাংলাদেশ নির্বাচন কমিশন এই প্রহসনের দায় এড়াতে পারে না, কারণ এই নির্বাচন জনগণের অংশগ্রহণের হয়নি, হয়েছে প্রশাসনিক নির্দেশে। বাংলাদেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করছে, আর সেই বয়কট ঢাকতেই এই ফিকশন তৈরি করা হয়েছে।